প্রথমে তোমাদের বলে নেই যে সৃষ্টিকর্তার প্রতি তোমাদের পূর্ণ আস্থা থাকতে হবে। তোমরা যে রিলিজিয়নের লোক হও, যেহেতু তোমরা পরীক্ষার্থী, শিক্ষার্থী, সবসময় সৃষ্টিকর্তার প্রতি তোমাদের পূর্ণ আস্থা থাকবে, যাতে তিনি তোমাদের সুস্থ রাখেন। যেহেতু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, পরিপূর্ণ সুস্থতা নিয়ে এবং আস্থার সঙ্গে তোমরা প্রস্তুতি নেবে। আমি দৃঢ় বিশ্বাসী যে তোমরা পরীক্ষায় ভালো করবে, এতে কোনো সন্দেহ নাই। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক, তোমাদের সহায় হোক। আমি জীববিজ্ঞান বিভাগে বহুদিন অভিজ্ঞতা নিয়েছি, যদিও তারপরও আমি আশা করব যে আমি যা বলবো তোমাদের হয়তো পরিপূর্ণ না হলেও কিছু কিছু কাজে আসবে। আমি চ্যাপ্টার ওয়াইজ আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমি যেহেতু সময় কম, সেই জন্য চ্যাপ্টারগুলো একটু বেছে নিয়ে সিলেকশন করেছি। প্রথমে আমি সেল ডিভিশন নিয়ে কথা বলবো। তোমরা হেডলাইনটা লিখতে পারো, সেল ডিভিশন। প্রয়োজনীয় ইম্পর্টেন্ট কথাগুলো এই চ্যাপ্টার থেকে হচ্ছে এই যে তোমরা জেনে নেবে যে এই চ্যাপ্টারের যে সকল বিজ্ঞানীরা এই বিষয়ের উপরে কাজ করেছেন তাদের নাম, সাল এগুলো ভালো করে অবশ্যই জেনে নেবে। আর আমি শুরুতেই বলি যে এই কোষ বিভাজন বিভাগে চ্যাপ্টারে 3 প্রকারের বিভাজন রয়েছে, যার মধ্যে তোমরা জানো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস যেটি প্রোক্যারিওটিক কোষে সংঘটিত হয়, আদি কোষে, এবং বাকি 2 প্রকারের কোষ বিভাজন ইউক্যারিওটিক কোষের মধ্যে সংঘটিত হয়। তোমরা জানো যে প্রথম যিনি এই কোষ বিভাজন নিয়ে শুরু করেছিলেন, তিনি একটি প্রাণীর কোষ পরীক্ষা করতে যেয়ে তিনি এই কোষ বিভাজনটি প্রত্যক্ষ করেন। তোমরা নিশ্চয়ই তার নাম জানবে। আর এরপরে চলে আসি আমরা এই প্রোক্যারিওটিক বিভাজনের মধ্যে। তোমরা জানো যে এটি একটি খুব সংক্ষিপ্ত প্রক্রিয়া, যেখানে একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে থাকে এবং এই প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি হয়। শুধু তাই নয়, এদের প্রজননও সংঘটিত হয়ে থাকে। দ্বিতীয় প্রকারে আমরা চলে যাই, যেটি মাইটোসিস। এটাকে ইকুয়েশনাল বিভাজনও বলা হয়। ইকুয়েশনাল বিভাজন এই জন্য বলা হয় যে এই প্রকার বিভাজনে অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। এটি হলো ইম্পর্টেন্ট কথা। 2টা হোক বা 4টা হোক সেটা নয়, অপত্য কোষ কয়টা হয় সেটা নয়। মূল কথা হচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষ এবং অপত্য কোষের একই রকম থাকে। ধরা যাক মানুষের দেহকোষ 46টা ক্রোমোজোম থাকে এবং কোষ বিভাজনের মাধ্যমে যখন 1টার থেকে 2টা, 4টা, 8টা এভাবে সংখ্যা বৃদ্ধি হতে থাকবে, যত অপত্য কোষের সৃষ্টি হোক প্রত্যেকটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ থাকবে। কাজেই এই প্রকার বিভাজনকে বলা হয় ইকুয়েশনাল বিভাজন। এর মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঘটে। আর তাৎপর্যের বিষয়গুলো যদি আমরা উল্লেখ করি, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই কোশ্চেনে, এই চ্যাপ্টার থেকে, সেটা হলো এই প্রকার বিভাজনের মাধ্যমে যেমন বহুকোষী জীবের দেহ বৃদ্ধি হয়, কোষের সংখ্যা বৃদ্ধি হয়, আবার প্রোক্যারিওটিক কোষেও কিন্তু এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রজননও সংঘটিত হয়, অর্থাৎ এদের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। এছাড়া কোনো জায়গা কেটে গেলে, ছিঁড়ে গেলে সে জায়গার পূরণ হওয়া, সেটিও এই প্রক্রিয়ার মাধ্যমে হয়। এই বিভাজনের মাধ্যমে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা যে ক্রোমোজোমের সংখ্যাগত অভিন্নতা, এটি একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য এখানে রক্ষিত হয়। আর এই প্রকারের বিভাজনের মধ্য দিয়ে ক্ষতস্থান নিরাময়ের কথা একটু আগেই বললাম। এছাড়া অঙ্গজ প্রজনন প্রক্রিয়াটাও কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তবে এর কিছু ড্রব্যাকও রয়েছে, যেমন তোমরা জানো যে অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন টিউমারের সৃষ্টি করে, যেটা প্রকারান্তরে এই ক্যান্সারের রূপ নিতে পারে, যেটা অত্যন্ত মারাত্মক হতে পারে, অনেকের জন্য অনেকে মারা যেতে পারে। এই মোটামুটি এই হলো মাইটোসিসের বিষয়। এখানে তোমরা জানো যে একটি দেহকোষ বিভাজিত হয়ে কতগুলো ধাপ অতিক্রম করে, প্রোফেজ থেকে শুরু করে টেলোফেজ পর্যন্ত, এবং এই ধাপে ধাপে পরিবর্তনগুলো হয়, সেগুলো তোমরা পড়বে এবং শেষে টেলোফেজ পর্যায়ে শেষ হয়ে যায় এবং এরপরই চলে আসে
আরেকটি প্রক্রিয়া, সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। আমি এতক্ষণ যদি যে ধাপগুলোর কথা বললাম এগুলিকে একসঙ্গে বলা হয় কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস শব্দের অর্থ হলো নিউক্লিয়াসের বিভাজন। এখন আসি আমরা সাইটোপ্লাজমের বিভাজন, এটিকে সাইটোকাইনেসিসও বলা হয়। এই প্রকার এই প্রক্রিয়ায় দেখা যায় যে দুইটি এই অপত্য কোষের ঠিক মাঝ বরাবর একটি সেল প্লেট তৈরি হয়। এর সেল প্লেটটা তৈরি হয় যথাক্রমে তোমরা জানো যে ফ্রাগমোপ্লাস্ট এবং তোমরা জানো পেকটিন। যে পেকটিনটা আমরা জানি যে এটি ক্ষুদ্র অঙ্গাণু থেকে, কোন অঙ্গাণু থেকে সেটা তোমরা বের করে নেবে, সেখান থেকে নির্গত হয়, এর মাধ্যমে তৈরি হয় এবং সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি দিয়ে এই কোষ প্রাচীর বা যেটাকে সেল ওয়াল তৈরি হয় প্রাথমিক পর্যায়ে। মোটামুটি হলো এই মাইটোসিসের ব্যাপার। মিওসিসে একটু ভিন্নভাবে হয়, তোমরা ইতিমধ্যে পড়েছো যে মিওসিস হচ্ছে এক হ্রাসমূলক বিভাজন। এই প্রক্রিয়া বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, মাইটোসিসে যেমন একবার, এখানে দুইবার। ক্রোমোজোম অবশ্যই তোমরা জানো যে এই উভয় ক্ষেত্রেই ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়, কিন্তু নিউক্লিয়াস তোমার এই মিওসিসে দুবার বিভাজিত হয়। তা দুইবার বিভাজনের মধ্য দিয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এটা 2টি ধাপে এই মিওসিস বিভাজন সম্পন্ন হয়, কারণ এটা একটা লেন্দি প্রসেস। এই জন্য প্রথম প্রকার বিভাজনটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, দ্বিতীয়টা অনেকটা মাইটোসিসের মতোই হয়, একই রকম। মোটামুটি এই হলো বিভাজন ব্যাপার। আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদেরকে বলি যে এই প্রথম মিওসিসের মধ্যে যে ফার্স্ট প্রফেজ এটি বেশ লেন্দি বা খুব দীর্ঘ হয়। এটিকে আবার বর্ণনা সুবিধার জন্য কয়েকটা ভাগে আমরা ভাগ করে নিতে পারি: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তোমরা জানো যে এটি হ্রাসমূলক বিভাজনের মধ্যে পড়ে। এর প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে আনিত হয়। এখানে যে পরিবর্তনগুলো আসে সেগুলো হলো যথাক্রমে, যেমন তোমরা জানো যে এখানে জাইগোটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি চলে আসে। হোমোলোগাস ক্রোমোজোম মানে একই পিতামাতা থেকে আগত ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে প্যারালালি অবস্থান করে, এটিকে বলা হয় জাইগোটিন। এই লেপ্টোটিন পর্যায়ে যেটা হয় সেটা হলো যে বিচ্ছিন্নভাবে থাকে ক্রোমোজোমগুলো, অবশ্যই ডিপ্লয়েড সেলে। তোমাদের আগে বলে নেওয়া উচিত যে মিওসিস অবশ্যই ডিপ্লয়েড সেলে হবে, এটা হ্যাপ্লয়েড সেলে কখনোই হবে না। তো প্রথম লেপ্টোটিন পর্যায়ে ক্রোমোজোমগুলো এলোমেলো থাকে, তবে এগুলোর মধ্যে তোমার জানো যে 2টি ক্রোমাটিড থাকে না এবং ক্রোমোজোমের গায়ে কিছু রঞ্জক পদার্থ দেখা যায়, এগুলো ক্রোমোমিয়ার বলা হয়। সেন্ট্রোমিয়ারও স্পষ্ট থাকে। আর পরের এবং জলবিয়োজন শুরু হয়। তোমরা এগুলো স্টেজের কী পরিবর্তনগুলো হয় সেগুলো পড়ে নেবে, আমি সংক্ষেপে বলি। জাইগোটিন পর্যায়ে যেটা দেখা যায় সেটা হলো যে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি আসে, একটি বাবা থেকে একটি মা থেকে এসে বাইভ্যালেন্ট তৈরি করে থাকে। তো এখানে জোড়ায় জোড়ায় থাকে ক্রোমোজোমগুলো, যে কারণে কোনো লোনলি ক্রোমোজোম থাকবে না, সবসময় এটা জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আমরা জানলাম যে বাইভ্যালেন্ট কাকে বলা হয়। এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় একটি বাইভ্যালেন্ট। আর যে প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট তৈরি হয় তাকে সিনাপসিস বলা হয়। তো আমরা বেশ কয়েকটা বিষয় জেনে গেলাম। এর পরের পর্যায়ে দেখা প্যাকাইটিন পর্যায়ের মধ্যে যেটি উল্লেখযোগ্য সে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের মধ্য দিয়ে যে ক্রোমোজোমের বিশেষ করে তোমার নন সিস্টার ক্রোমাটিড, যেটা হোমোলোগাস ক্রোমোজোমের ভিন্ন ভিন্ন ক্রোমাটিডের মধ্যে যে এক্স আকৃতি যে কায়াজমা গঠিত হয়, কায়াজমা সিঙ্গুলার, কায়াজমাটা প্লুরাল, এই জায়গায় ক্রোমোজোমের অংশ ভেঙে যায় এবং স্থান বিনিময় করে, এটিকে বলা হয় ক্রসিং ওভার। তোমরা এটা ভালো করে জেনে নেবে, প্রশ্ন আসতে পারে এখান থেকে। এরপরে চলে যাই আমরা ক্রসিং ওভারের পরে যে স্টেজটা, সেটা হলোই যে এই বিশেষ যে অবস্থাটা আমরা লক্ষ্য করি সেটা হলো টার্মিনালাইজেশন। অর্থাৎ ওই যে কায়াজমা এটা আস্তে আস্তে দুদিকে সরে যেতে থাকে, মাঝখানের দিকে বিকর্ষণ হওয়ার কারণে, অর্থাৎ বাইভ্যালেন্টের মাঝ বরাবর বিকর্ষণ হওয়ার কারণে কায়াজমাগুলো দুদিকে আস্তে আস্তে সরতে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। একেবারে আলাদা হয়ে যায় না। তারপরে তোমরা জানো যে এরপরে মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1, এই পর্যায়গুলিতে কিভাবে এর পরিবর্তনগুলো হয় সেরকম একটি প্রশ্ন আমি তোমাদেরকে এখন দেখাবো। এরপরে আমি পরের চ্যাপ্টারে চলে যাব। আসো আমরা একটা ছবিতে দেখি।
তোমরা লক্ষ্য করে দেখো পাশাপাশি দুইটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবি দিয়ে যেটা বোঝানো হচ্ছে, মনে করো এরকম একটা প্রশ্ন তোমার এই স্টেমে দেওয়া হলো তোমার ফাইনাল পরীক্ষায়, তুমি বুঝে নেবে। মনে করো এটাকে এ দিয়ে মার্ক করা হলো, এটা এ এবং এটা বি, সরি এ আর বি দিয়ে মার্ক করা হলো, এবং প্রশ্ন করা হলো এভাবে যে এ মার্ক করা ছবিটির আগের ধাপগুলি চিত্রসহ বর্ণনা করো। আর পরেরটার সঙ্গে হয়তো ঘ নম্বর প্রশ্নে বলা হলো দুইটি চিত্রের মধ্যে পার্থক্য অথবা পরস্পর মিল অমিল দেখাও, এরকম হতে পারে। তো তখন তোমাকে বুঝে নিতে হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে প্রথম ছবিটা, যদিও আমি পরিপূর্ণভাবে আঁকার সুযোগ পেলাম না, প্রথম ছবিটা হচ্ছে তোমরা জানো যে মেটাফেজ 1, এবং ডান দিকের যে ছবিটা সেটা হলো মেটাফেজ। তা এই দুটোর মধ্যে যথেষ্ট মিলও আছে, আবার অমিলও রয়েছে। তোমরা এরকম একটা স্টেম তোমরা হয়তো পরীক্ষার সময় পেতে পারো। যেমন 2016-তে যে প্রশ্নটা ছিল, সেখানে আমি দেখলাম যে বলা হলো যে কোষ বিভাজন পড়াচ্ছেন শিক্ষক, উনি বললেন যে দুই প্রকারের কোষ বিভাজন উল্লেখযোগ্য বিভিন্ন জীবের মধ্যে দেখা যায়। এক প্রকারের কোষ বিভাজন, একটি কোষ ভেঙে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়, অন্যটির ভেঙে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। শেষ। এরপরে প্রশ্ন আসলো যে প্রথম প্রক্রিয়াটির চিত্রসহ বর্ণনা করো, এবং পরের প্রশ্ন অর্থাৎ ঘ প্রশ্নের মধ্যে বলা হলো যে এই দুইটি প্রক্রিয়া অর্থাৎ কোষ বিভাজনই জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, এরকম একটা প্রশ্ন থাকলো। আশা করা যে বুঝতেই পারছো যে এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো তোমরা মনে রাখবে। আরেকটা বিষয় তোমাদেরকে বলি যেটা খুবই পরিধানযোগ্য, সেটা হচ্ছে কোষচক্র। তোমরা ভালো করে দেখে নেবে কোষচক্র। এটির মধ্যে যে বিশেষ বিশেষ জায়গাগুলো রয়েছে, সেখানে হলো ফ্যাক্টরের কথা বলা হয়েছে, বাহ্যিক ফ্যাক্টর, অভ্যন্তরীণ ফ্যাক্টরের কথা বলা, সিডিকে এর কথা বলা হয়েছে, গ্রোথ ফ্যাক্টরের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু কিছু নতুন কথা এখানে সংযোজিত হয়েছে। তোমরা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবে। এখান থেকে হয়তো ছোটোখাটো অনেক প্রশ্ন এসে যেতে পারে। আরেকটা বিষয় তোমাদের উল্লেখ করতে হয় যে তোমরা আরেকটু বলে নেই, এই কোষ চক্রের মধ্যে যে তিনটা প্রধানত দুইটা ভাগ আছে, একটা তোমরা জানো এম ফেজ, একটা আরেকটা হলো ইন্টারফেজ। তো তোমরা জানো যে একটা কোষ বিভাজনের পরপরই আবার কোষ বিভাজন হয় না, এখানে প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতিটাকে ইন্টারফেজ বলা হয়েছে, এবং এটা তিনটি ভাগে ভাগ হয়ে থাকে, যথাক্রমে গ্যাপ 1, তারপরে হচ্ছে রিপ্লিকেশন, এবং তারপরে হচ্ছে গ্যাপ 2। এই তিনটি ভাগে ভাগ হয়, এবং সময়ের বেশিরভাগ সময় অর্থাৎ 90 থেকে 95% টাইমই চলে যায় এই ইন্টারফেজে। আর ইন্টারফেজ বলা হয় দুইটি বিভাজনের মাঝখানের একটা পর্যায়। আর এমফেজ অর্থাৎ যেটাকে মাইটোসিস ডিভিশন যেটাকে বলা হয়, সেটি মাত্র এমফেজ বলছি ওই এটার জন্য মাত্র তোমার দরকার হয় 5% সময় বা 10% সময় দরকার হয়। মোটামুটি এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আশা করি এখান থেকে হয়তো একটা ভালো প্রশ্ন পেয়ে যাবে। অনেক এমসিকিউ কোয়েশ্চেনগুলো এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো থেকে আসলে আশা করি উত্তর দিতে পারবে। আরেকটা বিষয় উল্লেখ করা দরকার, আমি তোমাদেরকে বোধহয় তাৎপর্যের কথা বলছিলাম মাইটোসিসের, মিওসিসেরও কিছু তাৎপর্য আছে, কয়েকটা উল্লেখ করতে পারি। যেমন একটা তোমরা জানো যে যদি মিওসিস না হতো একটা ডিপ্লয়েড জননমাতৃ কোষে, তাহলে ওই ডিপ্লয়েড কোষটি যদি গ্যামেট হিসেবে কাজ করত, তাহলে দুইটি ডিপ্লয়েড কোষের মিলনের মধ্য দিয়ে নতুন যে কোষটি হতো, যেটা পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হতো, তার ক্রোমোজোমের সংখ্যাগত ভিন্নতা আসতো, পরিবর্তন হয়ে যেত। অর্থাৎ প্রতি প্রজননে ক্রোমোজোমের সংখ্যা নতুন জীবে ডাবল হয়ে যেত। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিওসিস এদিক থেকে। 2 নম্বর মিওসিসের হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাগত অভিন্নতা থাকা, মিল থাকা, এটি একটা উল্লেখযোগ্য বিষয়। যদি মিওসিস না হতো তাহলে মেন্ডেলের সূত্র প্রমাণ করা যেত না, অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনুক্রম আমরা প্রমাণ করতে পারতাম না, ইত্যাকার আরও অনেক তাৎপর্য রয়েছে। আরেকটা কথা উল্লেখ করা যায় যেটা না বললেই নয়, সেটা হলোই যে এই কোষ বিভাজনের মধ্যে আবার কিছু ক্ষতিকর বিভাজনের ব্যাপার রয়েছে। তোমরা ওখানে লক্ষ্য করেছো যে কোষ চক্রের মধ্যে তোমার এই কোষ কিন্তু আপনি বিভাজন করবে না, তাকে উদ্দীপ্ত করতে হয়। বাহ্যিক এবং অভ্যন্তরীণ ফ্যাক্টর উদ্দীপ্ত করে, এবং তারপরে আবার শুরু করার ব্যাপারটাও আছে, কোন কোষ বিভাজন করবে বা করবে না সেটাও একটা ব্যাপার আছে। এবং সেটি শুরুর জন্য একটা ব্যাপার আছে, প্রোটিনের ব্যাপার রয়েছে, সিডিকে ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে গ্রোথ ফ্যাক্টর। সেগুলো সম্মিলিতভাবে কোষকে উদ্দীপ্ত করে, পরিচালিত করে, কোষ বিভাজনের অবতীর্ণ করে, নিয়ন্ত্রিত থাকে কোষ বিভাজন ইত্যাদি ইত্যাদি। আরেকটা বিষয় হলো যে তোমার দেখবে যে এক ধরনের প্রোটিন আছে P53। এই P53 যদি ডিফেক্টিভ হয়,
সাধারণত এটি কিন্তু কোষ বিভাজনকে বাধাগ্রস্ত করে। যদি এটা ডিফেক্টিভ হয় তাহলে কোষ বিভাজন হবে না। এরকম আমাদের দেহে বা উদ্ভিদের দেহে অনেক কোষ রয়েছে যেগুলো বিভাজিত হয় না, যেমন আরবিসির কথা জানি, পেশি কোষের কথা জানো, এগুলি কোনো সময় বিভাজিত হয় না। আমাদের দেহের প্রায় অর্ধেক কোষই আছে আর বিভাজিত হয় না। কাজে এই সমস্ত ডিফেক্টিভ প্রোটিন থাকার কারণে এটা হয়ে থাকে। তোমরা এগুলো ভালো করে একটু দেখে নেবে। মোটামুটি হলো। আর একটা জিনিস হলো পার্থক্য, তোমরা মিওসিস মাইটোসিসের পার্থক্যটা ভালো করে পড়বে। আশা করি এখান থেকে হয়তো ছোটোখাটো প্রশ্ন এসে যেতে পারে। তুলনামূলক মিল অমিলগুলো ভালো করে দেখবে। মোটামুটি এই আমরা চলে আসি দ্বিতীয় চ্যাপ্টারে, যেটা সেল বায়োকেমিস্ট্রি। আসো আমরা সেল বায়োকেমিস্ট্রি সম্বন্ধে কথা বলি। হেডিং লিখে নাও, সেল বায়োকেমিস্ট্রি, অথবা এখন লেখা হচ্ছে সেল কেমিস্ট্রিও বলা হচ্ছে। তো প্রথমেই তোমাদেরকে বলে নেই যে আমাদের প্রত্যেক প্রাণী অথবা উদ্ভিদের কোষে যে পানির পরিমাণ 60 থেকে 90% পানি থাকে, তোমরা জানো। বিশাল পরিমাণে পানি থাকে, আর থাকে অন্যান্য জৈব পদার্থ থাকে, যেগুলো বিভিন্ন রাসায়নিক মৌল, যারা 17 প্রকারের মৌল সমন্বয়ে এই জৈব পদার্থ তৈরি হয়। এই সব মিলে হয় বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া, যেটাকে আমরা শারীরতাত্ত্বিক বিক্রিয়া বলে থাকি। প্রতিনিয়ত কোষের মধ্যে এগুলো সংঘটিত হচ্ছে। এরই কয়েকটা বিষয় নিয়ে এই জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড এবং এনজাইম, মোটামুটি এই কটা নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আসো আমরা প্রথমেই শুরু করি কার্বোহাইড্রেট নিয়ে। কার্বোহাইড্রেটের কথা তোমরা জানো, এটিকে অন্য কথা হাইড্রোকার্বনও বলা হয়। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই মৌল সমন্বয়ে এই কার্বোহাইড্রেট তৈরি হয়। অবশ্য এটা নির্দিষ্ট আনুপাতিকভাবে এগুলো থাকে। অনুপাতটা এরকম যে এই কিছু কার্বোহাইড্রেটের মধ্যে এই অনুপাতটা 1:2:1, অর্থাৎ কার্বন 1, হাইড্রোজেন 2 এবং অক্সিজেন 2:1 এই অনুপাতে থাকে। তবে সব কার্বোহাইড্রেটের কিন্তু এই অনুপাত মেনে চলে না। আবার এমন এমন কিছু যৌগ আছে যেগুলোকে আমরা কার্বোহাইড্রেট বলি না, অজৈব যৌগ বলি। সেগুলোকে দেখতে অনেকটা ওই রকম আনুপাতিকভাবে কার্বোহাইড্রেটের মতো হতে পারে, কিন্তু সেগুলোকে আমরা কার্বোহাইড্রেট বলি না। যেমন ফর্মালডিহাইড, তারপরে তোমার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, HCHO, এগুলো কিন্তু একটাও কার্বোহাইড্রেট নয়। এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে কার্বোহাইড্রেট তোমার হলো অনেকগুলো তোমার কার্বন এবং হাইড্রেটস, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ এবং কার্বন সমন্বয়ে এরকম যৌগ তৈরি হয়। তো এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3 ভাগে এই কার্বোহাইড্রেটকে ভাগ করা যায়। তোমরা নিশ্চয়ই পড়েছো, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। তোমরা এগুলো জানো। মোটামুটি আমি মেইন জায়গাগুলো টাচ করি। এখানে বিশেষ বিশেষ কথাগুলো যেগুলো আসছে মনোস্যাকারাইডের ক্ষেত্রে, যেমন হাইড্রেটস অফ কার্বন তোমরা উল্লেখ করবে, এটা বিশেষভাবে কথাটা বলা হয়েছে। হাইড্রেটস অফ কার্বন হলো যে এই তোমার CH2O, অর্থাৎ এক অণু পানি এবং এক অণু কার্বন, এই মিলে একে N দিয়ে গুণ করা হয়। এক্ষেত্রে কার্বনের সংখ্যা 3 থেকে 10 পর্যন্ত হতে পারে। এটা হলো মনোস্যাকারাইডের ক্ষেত্রে। তোমরা জানো যেগুলোকে 3 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে তা ট্রায়োজ বলা হয়, 4 কার্বন হলে টেট্রোজ, 5 কার্বন হলে পেন্টোজ, 6 কার্বন হলে হেক্সোজ, এভাবে বলা হয়। এবং এগুলোর মধ্যে তোমরা জানো উদাহরণগুলো তোমরা শিখে নেবে। যেমন যদি আমরা ট্রায়োজ বলি, তারপরে তাহলে সেখানে উদাহরণটা কি হবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হতে পারে, তারপরে এরকম ধর গ্লিসারালডিহাইড হতে পারে, তারপরে যদি টেট্রোজ হয় তাহলে এরিথ্রোজ হতে পারে, পেন্টোজ হলে রাইবোজ, রাইবুলোজ, জাইলুলোজ ইত্যাদি। আবার যদি তোমার হেক্সোজ হয় তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি, আরও গ্যালাক্টোজ হতে পারে, ম্যানোজ হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তোমরা উদাহরণগুলো ভালো করে পড়ে নেবে। আমি এই গঠন সম্বন্ধে তোমাদের উল্লেখ করি যে গঠনটা কীভাবে হবে। যেমন চেইন গঠন হতে পারে, শৃঙ্খল গঠন, আবার বলয় গঠন হতে পারে। 2 ধরনের গঠন তোমরা খেয়াল রাখবে যে গঠন কিন্তু 2 ধরনের হতে পারে। আর এই 2 ধরনের গঠনে পরিবর্তন আছে, আইসোমারও আছে কিছু, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজের মধ্যে আইসোমার রয়েছে। তোমরা জানো এগুলো আবার কী ধরনের হয় সেটাও একটু তোমাদের একটা ছবি এঁকে আমি একটু দেখাই।
এটি একটি গ্লুকোজের গাঠনিক সংকেত তুমি দেখতে পাচ্ছ। এটি একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করো। কয়েকটা প্রশ্নের জবাব আমরা এখান থেকে দিতে পারি। 1 নম্বর হলো, লক্ষ্য করো যে এখানে এই কার্বন 1 এবং 5, এটা হলো 5 নম্বর কার্বন আর এটা হলো 1 নম্বর কার্বন। এই 1 নম্বর এবং 5 নম্বর কার্বনের মাঝখানে দুইটা একটা অক্সিজেন ব্রিজ দেখা যাচ্ছে। তোমরা লক্ষ্য করো এখানে একটা অক্সিজেন ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। তো এই অক্সিজেন ব্রিজ তৈরি হওয়ার কারণে যে এই 1 নম্বর কার্বনে যে হাইড্রক্সিল গ্রুপ থাকে, হাইড্রক্সিল গ্রুপগুলো দুইভাবে থাকতে পারে। একটা হলো আলফা বা বিটা পজিশনে থাকতে পারে। আলফা পজিশনে থাকে যদি এই ওএইচ গ্রুপটা নিচের দিকে, যেমন এটা আছে, এটা আলফা হাইড্রক্সিল, আমরা এটা হাইড্রক্সিল আলফা বলতে পারি। যদি উপরে থাকে তাহলে এটাকে বলা হয় বিটা হাইড্রক্সিল। এটা আরেকটা বিষয় হলো তোমাদের মনে রাখতে হবে যে এই হাইড্রক্সিল গ্রুপগুলো এগুলো কিন্তু আবার দ্রবণের মধ্যে এটা ঘূর্ণন সম্পন্ন করে। এই ঘূর্ণনের দিক থেকে একে আবার 2 ধরনের বলা যেতে পারে। একটা হলো ডেক্সট্রো রোটেটরি আর একটা লিভো রোটেটরি বলা যায়। ডেক্সট্রো রোটেটরি হচ্ছে ডানাবর্ত। যদি আমরা দেখি এরকম একটা চেইন গঠন আমরা দিতে পারি, এটা একটা গ্লুকোজ হতে পারে বা ফ্রুক্টোজ হতে পারে, তার একটা গঠন দেখানো হয়েছে। লক্ষ্য করা যায় এটা ফ্রুক্টোজের চেইন একটা গঠন দেখানো হয়েছে। এখানে আমরা ওই বলে নেওয়া ভালো যে এগুলো সবই কিন্তু রিডিউসিং সুগার, মনোস্যাকারাইডের সবই হচ্ছে রিডিউসিং সুগার। আরেকটা প্রশ্ন কিন্তু এখানে হতে পারে, তোমরা এটা মার্ক করো, কাকে রিডিউসিং সুগার বলা যায়। তোমরা মনে রাখবে মনোস্যাকারাইড অর্থাৎ যেগুলো ওই 1 অণু বিশিষ্ট, অর্থাৎ যে ওই চিনির দ্রবণকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আর কোনো চিনি পাওয়া যায় না, তাকে মনোস্যাকারাইড বলা। অর্থাৎ যদি তাকে রাসায়নিক বিক্রিয়া আদ্র বিশ্লেষিত করা যায় তাহলে আর কোনো অণু চিনি পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। এবং এই মনোস্যাকারাইডের মধ্যে আবার তোমার এই হতে পারে যে এই ফাংশনাল গ্রুপ থাকতে পারে। প্রত্যেকটা মনোস্যাকারাইডের মধ্যেই কিন্তু একটা করে ফাংশনাল গ্রুপ হতে পারে, সেটা অ্যালডিহাইড, CHO অথবা কিটোন। এটা হলো অ্যালডিহাইড এবং কিটোনের গ্রুপ থাকতে পারে, তো যে কোনো একটা থাকবে। যদি অ্যালডিহাইডের গ্রুপ থাকে তাহলে 1 নম্বর কার্বনে থাকবে, যেটা গ্লুকোজের জন্য প্রযোজ্য। আর যদি কিটোন হয় অর্থাৎ ফ্রুক্টোজ হয়, এটা ফ্রুক্টোজের জন্য 2 নম্বর কার্বনে এই কিটোন গ্রুপ থাকবে। এই গ্রুপগুলো থাকলে এগুলোকে রিডিউসিং সুগার বলা হয়, কারণ এটা যখন বিক্রিয়া অংশগ্রহণ করে মেটালের সঙ্গে বিক্রিয়া করে তারা নিজেরা কিন্তু কি হয়ে যায়, রিডিউসিং সুগার নিজে জারিত হয়ে যায়। তাহলে এই জন্য এদেরকে বলা হয় রিডিউসিং সুগার। আর যদি এই কোনো যেমন ধরো সুক্রোজে দেখা যায়, এটাও কিন্তু স্বাদে মিষ্ট, পানিতে দ্রবণীয় এবং কেলাসিত করলে এগুলো থেকে আমরা ক্রিস্টাল পাই। সব মনোস্যাকারাইডের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। তবে সুক্রোজ ক্রিস্টাল ফর্ম করলেও স্বাদে মিষ্ট হলেও মনে রাখবে এগুলোকে কিন্তু আমরা কি বল রিডিউসিং সুগার বলবো না। কেন বলবো না? কারণ এর ফাংশনাল গ্রুপ যেগুলো 1 নম্বর অথবা 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, অ্যালডিহাইড বা কিটোন, এগুলো সবই ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে এগুলি আর তখন রিডিউসিং থাকে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আসো আমরা দ্বিতীয় পর্যায়ে আরেকটি বিষয়ে যাই। কার্বোহাইড্রেটের বিষয়ে তোমরা জানো যে এর যেগুলো পড়তে হবে সেগুলো আমি তো বলেই দিলাম। এছাড়া এর গুরুত্বটা পড়বে, এর কাজ, কার্বোহাইড্রেটের যে ব্যবহার রয়েছে তোমরা এগুলো আর বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমরা ভালো করে মনোস্যাকারাইডের বৈশিষ্ট্যগুলো জানবে। মনোস্যাকারাইড কিন্তু এর মধ্যে যে গ্লুকোজ থাকে এগুলো গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে লম্বা লম্বা যৌগ তৈরি করতে, বড় যৌগ তৈরি করতে পারে। যেমন ডাইস্যাকারাইড যদি হয় তাহলে ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আবার বন্ড 2 ধরনের হতে পারে। যেমন ধরো যদি আমরা সুক্রোজের কথা বলি তাহলে এটা কিন্তু আলফা লিঙ্কেজ হবে। আলফা লিঙ্কেজ হবে এই জন্য যে এটা ফ্রুক্টোজ এবং গ্লুকোজের যথাক্রমে ফ্রুক্টোজের হচ্ছে তোমার হলো কত নাম্বার, 4 নাম্বার। হ্যাঁ, ফ্রুক্টোজের 4 নাম্বার, 1 নাম্বার ফ্রুক্টোজের 1, আর এদিকে হলো 2। আর এখানে দেখো আমি দেখাই দিই তোমাদের একটু।
তোমরা লক্ষ্য করো এখানে যে এটি যে বন্ড হয়েছে এটাকে বলা হয় সুক্রোজ আলফা লিঙ্কেজ। এইভাবে বিটা লিঙ্কেজ হতে পারে যদি আমরা এই সেলোবায়োজের ক্ষেত্রে দেখা যায় যে দুইটি গ্লুকোজ অণু আলফা এবং বিটা পজিশনে হাইড্রক্সিল গ্রুপ থাকার কারণে ওখানে দেখা যায় যে ওখানে বিটা লিঙ্কেজ হয়েছে। এরকম ধরনের অনেক ধরনের কাঠামো হতে পারে। মোটামুটি তোমরা এগুলো পড়েছো, আমি একটু সংক্ষেপে বিষয়টা একটু উল্লেখ করতে চাই যাতে বিষয়টা তোমাদের কাছে স্মরণে আসে। এবং এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে, যেমন একটা প্রশ্ন হতে পারে এরকম যে গ্লুকোজ, ধরা যাক একটা প্রশ্ন তোমাদের আমি বলি ভাবে যে এই রহিম সাহেব তার অসুস্থ ছেলের জন্য তিনি দুইটি প্যাকেট পাঠালেন, প্যাকেট দুটো এ এবং বি মার্ক করা। এ প্যাকেটে এবং বি প্যাকেটে দুটোর মধ্যেই জৈব যৌগ ছিল, তবে দুইটি একটি অন্যটির আইসোমার এবং দুটোই স্বাদে মিষ্ট ছিল। আর তবে একটি সরাসরি উৎপন্ন হয়, আরেকটি পরবর্তীতে আসে, দুটোই কিন্তু স্বাদে মিষ্ট। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে এ প্যাকেট এবং বি প্যাকেটের যে জৈব যৌগ ছিল তাদের মিষ্টতার যে আপেক্ষিক অবস্থান সেটা ছিল এই তোমার 74 এবং 173 এই ধরনের একটা তারতম্য ছিল। তাতে আশা করি বুঝতে পেরেছো যে কোনটা কি হবে। এ প্যাকেটের মধ্যে নিশ্চয়ই গ্লুকোজ ছিল, বুঝতে পারছো, যেখানে আপেক্ষিক মিষ্টতা ছিল 74, আর 173 হলো ফ্রুক্টোজ অনেক মিষ্ট বেশি হয়। তো এখন এর গঠন লেখো, বর্ণনা করো, দুটোর মধ্যে তুলনা করো বা বিশ্লেষণ করো। হ্যাঁ, এটা হতে পারে। যেমন সেখানে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে তুমি মিল এবং অমিল লিখবে। তোমাদের একটা কথা স্মরণ করিয়ে দিই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এই বর্ণনার ফাঁকে বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে অনেক সময় তোমরা ভুলে যাও, অভিজ্ঞতা থেকে বলি। সেটা হচ্ছে যে এই হায়ার অর্ডারের কোয়েশ্চেনে তোমরা মনে রাখবে যদি বিশ্লেষণমূলক কোনো প্রশ্ন আসে তাহলে সেখানে তোমাকে সিনথেসিস, অ্যানালিসিস এবং ইভ্যালুয়েশন তিনটা স্টেজ তোমাকে অতিক্রম করতে হবে। প্রথমটা হলো সিনথেসিস, মিল লিখতে হয় দুইটা বিষয়ের উপরে, সেগুলো নাম আগে লিখে নিতে হয়। দ্বিতীয় পর্যায়ে আসবে অ্যানালাইসিস, বিশ্লেষণ, এবং তৃতীয় পর্যায়ে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। এভাবে কিন্তু তোমার উত্তরটা শেষ করতে হবে। যদি তুমি যে কোনো একটা স্টেজ বাদ দিয়ে দাও মার্কস কমে যাবে। আশা করি বিষয়টা তোমরা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আমি চলে যাই এরপরে। মোটামুটি কার্বোহাইড্রেটের বিষয় এটা আরও বাকি রয়ে গেল। ডাইস্যাকারাইড তো আমি বললাম, অলিগোস্যাকারাইড মানে অল্প কিছু, কয়েকটা হতে পারে, যেমন ধরো র্যাফিনোজ হতে পারে, তিনটি এরকম মনোস্যাকারাইড যখন লিঙ্ক তৈরি করে তখন যে যৌগ গঠন করে, যেমন র্যাফিনোজের কথা বললাম, এখানে তোমার হবে হলো C18, তারপরে হবে ওই হাইড্রোজেন 32 এবং অক্সিজেন হবে 16, এইভাবে থাকতে পারে। এখানে দুই অণু